এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি এক প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আরআরবি এনটিপিসির উপর ম্যাথের উপর যে টাইপের কোশ্চেন হতে পারে আসন্ন পরীক্ষার জন্য সেই ট্রেন্ড অনুযায়ী কোশ্চেন তোমাদের সেট করা হয়েছে। তোমরা যখন প্র্যাকটিস করছো দেখো তোমরা কতগুলি কোশ্চেনের অ্যান্সার করতে পারো। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর। যারা সেই ক্লাসগুলি এখনই অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেন বলছে এখানে তৃতীয় সমানুপাতি কত। তৃতীয় সমানুপাতি নির্ণয়। তৃতীয় সমানুপাতি তোমাকে বুঝতে হবে আগে ব্যাপারটা কি। এ বি সি তিনটি পদ রয়েছে, এই তিনটি পদ ক্রমিক সমানুপাতি রয়েছে। তৃতীয় সমানুপাতি মানে কি, সি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। ক্রমিক সমানুপাতি হতে গেলে সবসময় মনে রাখবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এই হলো লজিক। আর এখানে সি হলো ক্রমিক সমানুপাতি, তৃতীয় সমানুপাতির মান, তৃতীয় মান 3 নম্বরের পদের মান তৃতীয় সমানুপাতি। আর বি এর বি রয়েছে, যদি মধ্য সমানুপাতি বলতো তাহলে বির মান নির্ণয় করতে হবে। বি হলো এখানে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, আশা করি বোঝা গেল। আমাকে কিসের মান নির্ণয় করতে, তৃতীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখবো এ মানে প্রথমটা 3x², বি মানে এই যে 4xy, তাহলে একে দুবার লিখতে হবে 4xy ইকুয়াল টু 4xy। আর তৃতীয় হলো আমাদের সি, এই সি এর মানটা নির্ণয় করতে হবে। এবার তোমরা কাটাকাটি করে নাও, এইখানে দুটো এক্স থেকে একটা এক্স, এই এক্স এক্স কাটাকাটি গেল। এখন তোমরা কোনাকুনি গুণ করো, তাহলে 3c ইকুয়াল টু 4 4 16y²। আমার দরকার সি এর মান বের করা, সি ইকুয়াল টু 16y² বাই 3, 16y² বাই 3। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 2 বছরে প্রতি 6% হারে একটি মূলধনের উপর এত টাকা পর্যন্ত সরল সুদ প্রাপ্ত হয়, তাই মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা সুদের মান এত টাকা পর্যন্ত সরল সুদ প্রাপ্ত হয়, তাই সরল সুদের ফর্মুলা হলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমরা এই ক্ষেত্রে বিভিন্নভাবে করতে পারি অঙ্ক। তাই আমি ধরলাম প্রিন্সিপাল 100 টাকা, 6% হারে 7 বছরে, তাহলে সুদ কত হবে 100 টাকার উপর, 6 7 42 টাকা। তাহলে 42 টাকা আমাদের সুদ হলো যখন প্রিন্সিপাল আমাদের 100, তাহলে 42 হলো আমাদের সুদ। তাহলে আমি বলতে পারি 42 এর ভ্যালুই 3360। তাহলে 1 এর ভ্যালু হবে 3360 ডিভাইডেড বাই 42। আমাকে বের করতে হবে প্রিন্সিপাল কত, মানে 100 এর ভ্যালু কত। তোমরা 7 দিয়ে কাটাকাটি করে দাও, 6 7 42, 4 7 28, তাই 28 গেলে 4 7 28 5 56, তাহলে 7 8 56 480, 6 8 48 80। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 8 1 2 3, 8000 হবে সঠিক উত্তর। এটাই হবে আমাদের প্রিন্সিপালের মান। x² - 3x সমীকরণের মূলের যোগফল ও গুণফল নির্ণয় করে। এটা হলো এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন। তাহলে এক চলক ঘাত দ্বিঘাত সমীকরণ বলতে বুঝবো যে সমীকরণের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারের সমীকরণকে বলা হয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যেখানে x এর সর্বোচ্চ ঘাত 2, x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এই যে x² এর আগে সহগ রয়েছে a নট ইকুয়াল টু 0, এটা ঘাত কিন্তু x এর সর্বোচ্চ ঘাত 2। সেই ধরনের ইকুয়েশনকে আমরা বলি এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক মানে চলো একটাই রয়েছে এখানে x, এটা মানে হলো এক চলক ঘাত বিশিষ্ট। তাহলে এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো ax² প্লাস bx প্লাস c। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে সমাধান করে দুটো বীজ পাবো, সেই দুটো বীজের মান আমি ধরলাম আলফা ও বিটা, এই দুটো বীজকে মূলও বলা হয়। আশা করি বোঝা গেল। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই দুটো বীজ বেরোবে। এইখানেই দ্বিঘাত সমীকরণের এক চলক ঘাত দ্বিঘাত সমীকরণ ফর্মুলা রয়েছে, যে বীজ দুটো বের হয় সেই বীজ দুটি যোগফল ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ এবং বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু হয় সি বাই এ। তাহলে মাইনাস বি মানে হলো এক্স এর সহগ নিতে হবে তোমাকে, আর এ মানে হলো x² এর সহগ নিতে হবে, তাকে ভাগ করতে হবে, তাহলে হবে আলফা প্লাস বিটার মান মানে বীজ দ্বয়ের যোগফলের মান। আর গুণফল মানে সি বাই এ, সি মানে কনস্ট্যান্ট টার্মটা আর এ মানে x² এর সহগটা সি বাই এ। এই দুটো ফর্মুলা তোমাকে জানলেই কাজ হয়ে যাবে। বলছে যোগফল বের করতে, আমি জানি না দুটো বীজ ধরলাম আলফা প্লাস বিটা, যোগফলের ফর্মুলা কি মাইনাস বি বাই এ। বি মানে আমি কি বললাম, এক্স এর সামনে যেটা থাকে সহগ সেটা হলো বি, তাহলে মাইনাস তো ফর্মুলার বসবেই, আর এক্স এর সামনে সহগ -3, তাহলে এই যে -3। এ মানে x² এর সামনে সহগ মানে 1 রয়েছে এখানে 1, তাহলে মাইনাসে মাইনাসে +3, তাহলে আলফা প্লাস বিটার মান বেরিয়ে গেল, এটা যোগফলের মান। এখন বলছে বীজ দ্বয়ের গুণফলের মান, তার মানে সি বাই এ। সি মানে কনস্ট্যান্ট টার্ম,
এই যে +4 এ মানে এক্স স্কোয়ারের সামনে যেটা রয়েছে এটা হলো 1, তাহলে 4। তাহলে আমাদের কি দাঁড়ালো, যোগফলের মান বেরোলো 3 আর গুণফলের মান বেরোলো 4, তাহলে 3,4 অপশন ডি। যদি a প্লাস বি একটি কাজ 10 দিনে, বি ও সি একটি কাজ 12 দিনে, সি ও এ 15 দিনে করে, এ বি সি একসাথে কতদিনে অর্ধেক কাজ করবে সেটাই আমাকে বের করতে বলেছে। a প্লাস বি একটি কাজ করে 10 দিনে, বি প্লাস সি ওই কাজটি করে 12 দিনে, সি প্লাস এ কাজটি করে 15 দিনে। এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করব, সেটা হবে 60। প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নাও, 6×10=60, 5×12=60, 4×15=60। সবাই একসাথে করবে যেহেতু সবগুলোকে যোগ করতে হবে, সবগুলো দুটো করে রয়েছে 2ab প্লাস সি, এই পেজটাও যোগ করবো এফিসিয়েন্সি গুলো, 6 5 11 4 15। তাহলে আমাদের দরকার খালি a প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি, যদি ডবল ডবল করে রয়েছে সেটা তো নেওয়া যাবে না, আমরা নিতে হবে a প্লাস বি প্লাস সি। তাহলে এফিসিয়েন্সি দাঁড়াবে দুটো করে রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 15/2। এটা হলো তিনজনের এফিসিয়েন্সি। আমাকে বলেছে এখন তারা যদি সমস্ত কাজে অর্ধেক কাজ করে তাহলে কতদিনে কাজটি শেষ করবে, তাহলে টাইম আমাকে বের করতে হবে, কিন্তু সমস্ত কাজের অর্ধেক, সমস্ত কাজ আমাদের 60, তাহলে 60-এর অর্ধেক 30, আর 30 ইউনিট কাজ তাদেরকে করতে হবে। এখন বলছে 30 ইউনিট কাজ তারা করবে, কত সময় লাগবে এখন। তাহলে আমাদের সময় বের করতে কি করতে হবে, টোটাল ইউনিট কাজ তো আমরা জানলাম 30, তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, টোটাল এফিসিয়েন্সি 15/2। তাহলে 30 গুণন 2/15, 15 দোকানে 30, তাহলে 2 দোকানে 4, তাহলে 4 ডে হবে সঠিক উত্তর, অপশন সি। মুম্বাই থেকে দিল্লির ফ্লাইটের একটি বিমান 180 মিনিটে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সমতলে এর গতিবেগ কত মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। তাহলে স্পিড বের করতে হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, কিন্তু এখানে মেইন ফ্যাক্টর হলো একক তোমাকে ঠিক করা। ডিস্টেন্স দেওয়া রয়েছে 1728 কিলোমিটারকে মিটার আনতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ, আর সেকেন্ডে আনতে মিনিট থেকে সেকেন্ড আনতে গেলে 180, মিনিটকে সেকেন্ড বানাতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, এই যে হয়ে গেল। তাহলে এখন একক কিসে পারবো আমরা, মিটার পার সেকেন্ডে। এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, কাটাকাটি বললো, 9 দিয়ে করো কাটাকাটি, 9 অক্ষে 9, 70 থেকে 9 গেলে 8 82, 9 9 81, 1 9 দোকানে 18, 9 দোকানে 18, 6 দোকানে 12, 6 দোকানে 12, 12 কে 12, 7 72, 6 12 72, তাহলে 16কে 10 দিয়ে গুণ, তাহলে 160 মিটার পার সেকেন্ড, অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক করতে বলছে, বদমাস নিয়ম অনুযায়ী হবে। তাহলে দেখো প্রথমে ভাগের কাজ রয়েছে, তাহলে ভাগের কাজটা করে নাও। 2 তাকে 1 দিয়ে গুণ, 2 অক্ষে 2, তারপরে প্লাস 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 18 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই কাজটা করি, তাহলে 7 থেকে 7 গেলে আমাদের হয় 0, -2 মাইনাসে মাইনাসে +2, তাহলে 15 বিয়োগ 2 কত 17, মাইনাসে মাইনাসে +2, তাহলে 15 + 2 17, 3 2 5 বিয়োগ 18 থেকে 17 গেলে আমরা পাবো 1, 5 থেকে 1 গেলে আমরা পাবো 4, এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। রজনীশ 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করে, 3 বছর পর রজনীশ কত টাকা পাবেন। সুদে আসলে বের করতে বলেছে, অ্যামাউন্টটা আমাকে বের করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি মধ্যকতা বের করতে বলেছে। কয় বছরের কেস বলেছে, 3 বছর, 1 2 এই যে 3, কত পার্সেন্ট, 12.5%, 12.5% মানে আমরা জানি ফ্র্যাকশনে 1/8, প্রিন্সিপাল এত রয়েছে, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কি জানি আমরা, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তারপরে প্রথম 10,240 এর উপর 12.5% প্রথমে হবে, তাহলে 12.5% মানে 1/8, তার মানে এতকে 1/8 দিয়ে গুণ করে দেই, প্রথম বছর ইন্টারেস্ট বের হবে। তাহলে 8কে 8, 10 থেকে 8 গেলে 2, তাহলে 8 দোকানে 16, 6 64, 8 0, প্রথম বছরের ইন্টারেস্ট। সেকেন্ড বছরে কি হবে, এই তো প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট হবে, আবার এই ইন্টারেস্ট হবে, তার মানে এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই 10,240 এর উপর 12.5% মানে 1/8 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে তো আমাদের 1280 বাড়াবে, আবার 1280 এর উপর 12.5% এটাকে আবার 1/8 দিয়ে গুণ করে দাও, 8কে 8, 12 থেকে 8 গেলে 4, 48, 6 8 48, একটা 0, তারপরে গেল এবার 3 নম্বর বছর সবগুলোর উপরে হবে, তার মানে 10,240 এর উপর
12.5%, মানে 10,240 কে 1/8 দিয়ে গুণ করবো, তাহলে 1280। এবার করতে হবে এই 1200-র উপর 80-র উপর দিতে হবে, প্রথমটার উপর 1280-র উপর 12.5%, তাহলে হবে 160। আবার 1280-র উপর 12.5%, তাহলে হবে 160। 160-র উপর 12.5% আবার সবগুলো নিতে হবে, যেহেতু কি কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়, তাহলে 160-এর 1/8 20। আশা করি বোঝা গেল। তাহলে এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে বের করে নিই, এই তিনটাকে যোগ করলাম এই পাশে, 3 0 0 3 8 24 4, 3 12 36 আর 2 38, 3 0 0 3 8 24 4, 3 36 38, 3 16 48 480 আর 2 500 একবারে লিখে দাও। তাহলে 0 4 8 5 13 3 1 4, 4340 হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমাদের সুদে আসলে বের করতে বলেছে, তার মানে প্রিন্সিপালের সঙ্গে এটা আমাকে যোগ করে দিতে হবে। প্রিন্সিপাল আমাদের 10,240, এটা আমাদের প্রিন্সিপাল, তার সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড করে দেবে 4340 0 8 5 14580, 14580 অপশন বি। নিম্নলিখিত সরল করুন, সমান্তরালে সরল অঙ্ক করতে বলছে, আর কিছু না, বদমাশ নিয়ম সেম একই। তাহলে 19 ভাগ 5, এখানে এর রয়েছে এর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেখো 15 থেকে আমরা রেখা বন্ধনী কাজটা আগে করে নিই। 15 থেকে 21 বিয়োগ করলে আমাদের -6, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +6 + 27, তাহলে 33 যোগ 37, এর কাজটা আগে করতে হয়। তাহলে 19 ভাগ 3 5 15, 5 3 5 15 রেখে 16 যোগ 37, তাহলে 19/165 যোগ 37। এবার আমাদের লসাগু করতে হবে 165, এটা 19 প্লাস কিছু নাই মানে 1, মানে 37কে 165 দিয়ে গুণ, তাহলে 165 × 37। এবার দেখো তাহলে গুণ করলে, দেখো এখন দেখো গুণ করতে তো বড় গুণ হচ্ছে, এই টাইপে দেখুন ইউনিট ডিজিটটা টেস্ট করে, নিচে তো সবগুলো 165 165 165, কোনো টেনশন নেই, নিচেরটা মিলে গেল, উপরেরটা খালি মিলাবো। দেখো উপরে সবগুলো ইউনিট ডিজিট আলাদা আলাদা, প্রথমটার 4, পরেরটার 9, তারপরটার 2, তারপরে কোনটাতে 4 আসে দেখি, 4 আসে না 2, 9 আসে না 2 আসে, এর মধ্যে তো হবেই না প্রথম, তাহলে বোঝা যাচ্ছে এ আর সি এর মধ্যে হবে। তো দেখি ক্যালকুলেশন করে, দেখো এর ইউনিট প্রথমে 19 এর ইউনিট ডিজিটে 9 রয়েছে, আর এটা ক্যালকুলেশন করো 5 7 35 5, ইউনিট ডিজিটটা 9 5 14, তার মানে বোঝা গেল ইউনিট ডিজিট 4 আলাদা একটা সংখ্যা হবে। ইউনিট 4 আলাদা কোনটা রয়েছে 6124, তার মানে কি ক্যালকুলেশন করলে আমরা পাবো 6124/165। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, sin θ + cosec θ = √5, তবে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে a³ + b³ এর ফর্মুলা যাচ্ছে, sin কিউব থিটা বসবে প্লাস cos কিউব থিটা, তার মানে এখানে প্রথমটাকে a ভাবো, পরেরটাকে b ভাবো, তাহলে a³ + b³ এর ফর্মুলা ইউজ করে দাও। a³ + b³ এর ফর্মুলা হলো a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b sin θ + cosec θ। এবার দেখো sin θ + cosec θ মান আমরা জানি √5, তাহলে এর জায়গায় বসাতে পারবো আমরা √5, তাহলে √5 তার কিউব, আবার sin θ * cosec θ গুণ করলে 1 হয়, কেন? যেহেতু sin এর উল্টা cosec, sin θ মানে হলো লম্ব বাই অতিভুজ, আর cosec θ মানে হলো অতিভুজ বাই লম্ব, তাহলে এই দুটোকে গুণ করলে কাটাকাটি যাবে, আলটিমেটলি আমি বলতে পারবো sin θ * cosec θ = 1। 3 গুণন এই জন্য 1 হলো, আর sin θ + cosec θ এর মান হলো √5, তাহলে 5 √5 এর কিউব করলে -3√5, তাহলে বিয়োগ করে দাও, 5 এর থেকে 3 গেলে 2, তাহলে 2√5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। গড় = 8, মধ্যমা = 20, তাহলে প্রচুরক কত? তাই এই জন্য একটা ফর্মুলা রয়েছে, এটা হলো মোট = 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোট মানে এখানে প্রচুরক, বাংলায় প্রচুরক, মিডিয়ান মানে মধ্যমা, মিন মানে গড়। তাহলে এই টাইপের যখন ডাটা দেওয়া থাকবে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। দরকার কি আমাদের মোট বের করতে বলেছে,
3 ইন্টু মিডিয়ান মানে মধ্যমার মান 20 মাইনাস 2 ইন্টু মানে গড়ের মান 2 গুণন 8 3 কুড়ি 60 মাইনাস 8 দোকানে 16 থেকে 4 6 বিয়োগ করলে 4 6 থেকে 2 বিয়োগ করলে 4 44। একটি মোবাইল ফোনের ধার্য মূল্য এত টাকা, দোকানদার এটিকে এত টাকায় বিক্রি করলো, তাই ছাড় কত, ডিসকাউন্ট বেড়ে। ডিসকাউন্ট আমরা কি হয়, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের সঙ্গে রিলেশন। মার্ক প্রাইস দেওয়া রয়েছে এখানে 15,000 আর এখানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে 13500। তাহলে আমি এখানে অনুপাত আকারে করে নিই, এত শূন্য এখানে এত, 15 দিয়ে কাটাকাটি যাচ্ছে 10 9 15 135। তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও আমরা পেলাম 10:9। তাহলে মার্ক প্রাইসের উপর কিছু পরিমাণ ছাড় দেওয়া হলো, তারপরেই আমরা সেলিং প্রাইস পেয়েছি 9। তাহলে এখানে ছাড়টা কতটুকু হলো, 10 থেকে 9 বিয়োগ 1 ইউনিট ছাড়। তাহলে ছাড়ের হার আমরা কার উপর বের করি সবসময় মনে রাখবে, মার্ক প্রাইসের উপর। তাহলে মার্ক প্রাইস এখানে 10 ইন্টু 100, তাহলে 10% হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। সাইন থিটা ইকুয়াল টু 12/13, তবে এর মান নির্ণয় করতে বলছে। প্রত্যেকটার মান আমাকে নির্ণয় করতে হবে, এই জন্য লজিকটা বুঝে নাও। এই টাইপের আমরা করবো কিভাবে। সাইন থিটা ইকুয়াল টু 12/13, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান যদি 12 হয়, 12 ইউনিট ধরে নাও, অতিভুজের মান যদি 13 ইউনিট হয়, তাহলে ভূমি কত হবে? তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে 5 হবে, এটা দেখে বোঝা যাচ্ছে টিপটের অনুযায়ী 13। তাহলে অতিভুজ হলো 13, তাহলে 13 স্কয়ার 169 আর লম্ব 12, 12 স্কয়ার 144, বিয়োগ করলে 25 5। আমাদের ভূমির মান বেরোলো 5। তাহলে ভূমি হলো আমাদের, লম্বর মান আমি ধরবো এখানে 12 ইউনিট, অতিভুজের মান 13 ইউনিট আর ভূমির মান 5 ইউনিট। এখন এটার সাহায্য দিয়েই আমরা এই অঙ্কটা করে ফেলবো। প্রথমে কার মান বের করতে বলছে, ট্যান থিটা প্লাস সেক থিটা তার হোল স্কয়ারের মান। ট্যান থিটা প্লাস সেক থিটা তার হোল স্কয়ার, আমি ইন্ডিভিজুয়ালি করছি, তোমরা একসঙ্গে করে দেবে, রাবি হবে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব 12 আর ভূমি 5, তাহলে 12/5 গেল। সেক থিটা, সেক থিটা মানে কস থিটা উল্টা, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সেক থিটা মানে অতিভুজ 13 আর ভূমি হলো 5। ক্যালকুলেশন করলে 12 আর 13 যোগ করলে 25, 25 কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে আশা করি বোঝা গেল, এতটুকুর মান বের হলো 5। ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার। এখন কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, মাথার মধ্যে কিন্তু এবার -2। কোসেক মানে কি, সাইনের উল্টা হলো কোসেক, 13/12 হয়ে গেল। কট, কট মানে ট্যানের উল্টা কট, কট ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। ভূমি কত আমাদের, ভূমি 5 আর লম্বের মান 12। 13 থেকে 5 বিয়োগ করলে আমাদের হবে 8 আর নিচে হবে 12, কিন্তু এর মাথার মধ্যে -2। তার মানে আমি বলতে পারি নিচেরটা উপরে যাবে -2 থাকলে, তাহলে 12 স্কয়ার 12 ইন্টু 12 ডিভাইডেড বাই 8 ইন্টু 8। আশা যখন এরকম -2 থাকে, একে সিম্পলি আমরা কি করব, ওইটা উল্টে যায়, তখন 12 স্কয়ার হয় আর 8 স্কয়ার হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। এই হলো লজিক, আশা করি বোঝা গেল। তাহলে এখন বলছি ক্যালকুলেশনটা করলে কত হবে, এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি। তাহলে ট্যান থিটা আর সেক থিটার মান কত, ট্যান থিটা আর সেক থিটার মান হলো 5, কিন্তু তার স্কয়ার মান বের করতে, এটা মুছে দেই। ট্যান থিটা আর সেক থিটার যোগফলের মান 5, তার স্কয়ার করতে বলছে, তাহলে 5 5 25 গেল, ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, কিন্তু মাথার মধ্যে -2, মান কত বের করলাম এর, এই যে 12 স্কয়ার, তাহলে 12 স্কয়ার মানে 12 ইন্টু 12 বাই 8 স্কয়ার, 8 ইন্টু 8। কাটাকাটি করে দাও, এখানে 3 4 12, একে কাটাকাটি হলে ভালো ছিল, 3 4 12, 4 দোকানে 8, 4 দোকানে 8, 3 3 9, 25 কে 9 দিয়ে গুণ করলে হবে আমাদের 5 নং পরিমাণ হচ্ছে 225 আর নিচে 2 দোকানে 4, তাহলে 225/4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আশা করি বোঝা গেল। তাহলে এর অ্যান্সার 225/4। একটি নালিকা স্তম্ভের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত এবং আয়তন এত হলে ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত। নালিকাকার স্তম্ভ মানে এখানে চুঙের কথা বলা হয়েছে, চুঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ফর্মুলা হলো সেটা 2πr/h গেল। এবং কার মান দেওয়া রয়েছে, আয়তন,
চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তনের ফর্মুলা, এটা চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এখন বলছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে 2 পাই আর এইচ ইকুয়াল টু 528। আবার আয়তন দেওয়া রয়েছে পাই আর স্কোয়ার এইচ, যার মান 1848। এখান থেকে আমি সলভ করে তাহলে কিসের মান বের করতে পারবো? আর এর মান বের করতে পারবো। প্রথমটাকে যদি আমরা 1 নং দেই, পরেরটাকে 2 নং ভাবি, তাহলে 2 ভাগ 1 করলেই আমাদের কি আর এর মান বেরিয়ে যাবে। 2 ভাগ 1 করে দাও, তাহলে সব তো কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে এই যে এখানে আর স্কোয়ার, এখানে আর, তাহলে দুটোর থেকে একটা আর নিচে কত 2, তার মানে এখানে হবে 1848 বাই 528। 2 দিয়ে যদি কাটাকাটি করো 26 দোকানে 52 আর 2 4 64, 4 8 32 আর 7 7 28, 6 বেড়ে 44, 7 7 দিয়ে যাচ্ছে এই যে। তাহলে আর এর মান আমরা পাবো 7। গেল, আর এর মান তো বের করে ফেললাম, আমাদের দরকার কি এখন এইচ এর মান বের করা। যে কোনো একটা ইকুয়েশনে মান বসে, আমরা 1 নং ইকুয়েশনে মান বসেছি, 1 নং ছোট রয়েছে, তাহলে আর এর মান 7, তাহলে 2 ইনটু পাইয়ের মান 22/7, আর আর এর মান আমরা বের করলাম 7 ইনটু এইচ ইকুয়াল টু 528। এখন এখান থেকে এইচ এর মানটা আমাকে বের করতে হবে। 7 7 ক্যান্সেল আউট, তাহলে 22 দোকানে 44, তাহলে এইচ ইকুয়াল টু 528/2 ইনটু 22। 11 দিয়ে কাটাকাটি, 4 11 44, 8 8 11 88, তাহলে 11 দোকানে 22, 2 দোকানে 4, 4 12 48, তাহলে এইচ এর মান আমরা পেলাম, সরি হ্যাঁ এইচ এর মান আমরা বের করলাম হলো 12। তাহলে এইচ এর মান 12 বেরিলো, আর ব্যাসার্ধ হলো 7। আমি কার কার অনুপাত বলছি? ব্যাসার্ধ ইসটু হাইট, মানে 7:12 হবে সঠিক উত্তর। অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে 1 2 5 6 9 20 12 23 11 এই তথ্যটির মধ্যমা নির্ণয় করতে। তাহলে মধ্যমা নির্ণয় করতে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। 1 2 5 6 9 এগুলো ঠিকই রয়েছে, সাজানোই রয়েছে। তাহলে পরে কি হবে? 11, তারপরে হবে আমাদের 12, তারপরে হবে 20। এই তো কতগুলো টার্ম? 3টে 6টি 3 9টি, 3 6 3 3 6 2 8, একটা কোথায় গেল? 1 2 5 6 9, 1 2 5 6 9 11 12 20, 23টা লেখা হয়নি, হয়ে গেল। এবার দেখো 3 3 6 আর 3 9, এই যে 3 3 6 3 9, 9টা টার্ম। মধ্যমা মানে কি? মাঝখানেরটা, তাহলে এখানে টোটাল 9টা টার্ম রয়েছে, মাঝখানেরটা কত হবে? তাহলে 5 নম্বর টার্মটা 1 2 3 4 5, তাহলে 9 হবে আমাদের সঠিক উত্তর, 5টা। তাহলে মধ্যমা বের করতে গেলে আমাদের কি করতে হবে? মাঝখানের টার্মটা বের করলেই হবে, কোনো ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে কিন্তু। প্রদত্ত রৈখিক চার্টটি একটি দেশের বার্ষিক খাদ্যশস্যের উৎপাদনকে প্রদর্শিত করে। কত বছর ধরে ওই সময়ের গড় উৎপাদনের তুলনায় উৎপাদন বেশি? প্রথমে গড়টাকে বের করতে বলেছে, গড়টাকে বের করে তারপর তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। গড় হলে কি সবগুলো যোগ করতে হবে, এখানে যোগ করে নাও। এই যে 0 0 0 0, সবগুলোতেই 0, যে একটা 0 দিয়ে নিলাম। তারপরে দেখো 0 5 3 8 6 14 8 22, 22 2, হাতের 2, 2 2 4 5 2 7 8 9 10, তাহলে 1020 টোটাল সাম হয়ে গেল। আমাদের কি বের করতে প্রথমে? এভারেজটা বের করতে বলছে। গড়টা, গড় কতগুলো রয়েছে এখানে টার্ম? 1 2 3 4 5 6, 3 3 3 6, 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 অক্ষে 6, 6 4 42, 6 7 42, একটা 0, তাহলে এভারেজটা আমরা বের করলাম 170। এটা হলো এভারেজ। এই এভারেজটা এখন প্রশ্নে বলছে এভারেজ চেয়ে বড় কতগুলি রয়েছে, এটা লক্ষ্য করো। 170 এর চেয়ে বড় কোনগুলি রয়েছে? 100 তো হবে না, 180 হবে আমাদের, আর কোথায় হবে? 160 হবে না, 230 হবে, 150টা হবে না, আমাদের 200 হবে। কতগুলি রয়েছে? 3টি টার্ম, এটাই বলেছে। অপশন ডি। রাম ও রমেশের বর্তমান বয়সের অনুপাত 3:5, 7 বছর পর তাদের বয়সের অনুপাত 4:5 হবে। রমেশের বর্তমান বয়স কত? তাহলে রাম আর রমেশ, যাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:5, এবং যে 7 বছর পর তাদের বয়স হবে 4:5। কতটা গ্যাপ হলো সেটাকে চেক করে নাও।
1, এটা কত 2, সেই গ্যাপটাকে সমান করতে উল্টা দিয়ে গুণ করবো, নিচের উপরটাকে 1 দিয়ে 3 অক্ষে 3, এটা 5 অক্ষে 5, নিচেরটাকে 2 দিয়ে 4 দোকানে 8, 5 দোকানে 10। এই যে ইনক্রিজ হলো কতটা বাড়লো দেখো, 3 এর থেকে 8, 5, এই যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধির ভ্যালুই হলো 7 ইয়ার। এখান থেকে তাহলে 1 এর ভ্যালু হবে 7/5 ইয়ার। এখন তোমাকে লক্ষ্য করতে কার মান বের করতে বলেছে, বলেছে রমেশের বর্তমান বয়স কত, রমেশের বর্তমান বয়স কত 5, পরেরটা কিন্তু নিতে হবে। তাহলে 5 এর ভ্যালু কত, তাহলে 7/5 ইন্টু 5, তাহলে 7 বছর হবে, তাহলে 7 ইয়ার। অপশন সি। স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার, অনুকূলে বেগ হলো এত, তবে নৌকার বেগ আর স্রোতের বেগ নির্ণয় করতে, তাহলে বোটের স্পিড 8 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের অনুকূলে, তাই না, একটি স্রোতের প্রতিকূলে, সরি, আপস্ট্রিম করে দেই, আর ডাউন স্ট্রিম নৌকার বেগ 15 কিলোমিটার/আওয়ার। এখন বলছে বোটের স্পিড কত আর স্রোতের, বোট বের করতে গেলে আমাদের ফর্মুলা কি, ডাউন প্লাস আপ বাই 2, আর স্টিম বের করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে একই রকম, ডাউন মাইনাস আপ বাই 2। তার মানে যোগ 15 8 কত 23, 23 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 11.5, আর স্রোত তাহলে 15 মাইনাস 8, মানে 15 থেকে 8 গেলে হবে 7 বাই 2, তার মানে হবে 7 কে 2 দিয়ে ভাগ করলে 3.5, তাহলে 11.5 আর 3.5 হবে সঠিক উত্তর, অপশন সি। যদি এক চতুর্ভুজের যদি একটি চতুর্ভুজের 4টি কোণ 6x - 18 এত এত হয়, তাহলে চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণটির মান কত, তা আমাকে নির্ণয় করতে বলেছে। চতুর্ভুজের 4টি কোণের মান দেওয়া রয়েছে, তাই চতুর্ভুজ 4টি কোণ যোগ করে 360 ডিগ্রি, এই লজিকে ইউজ করতে হবে। একটা কোণে যোগ করে না, ওই কটা যোগ করবো আমরা, তাহলে যোগ করলে কি হয় দেখো, 6x মাইনাস 4x আর প্লাস 4x আউট হয়ে যায়, 12 হচ্ছে 18x, তাহলে 18, তাহলে এখানে কি রয়েছে এগুলো যোগ করতে হবে, তাহলে এখানে যেটা হচ্ছে 80, 58 আর এর সংখ্যাগুলো যোগ করে নাও, তাহলে মাইনাস 18 প্লাস 14, এই যে প্লাস 80 মাইনাস 58 যোগ করলে পাবো আমরা 360, যেহেতু চতুর্ভুজ 8টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, তাহলে 18x, তাহলে মাইনাস 7 কি হবে মাইনাস 4 আর মাইনাস 62, তাহলে 80 থেকে 62 গেলে হবে 64 থেকে 8 আর 7 18, প্লাস 18 ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন দেখো 18 দিয়ে সবগুলো কাটাকাটি যাতে x, 18 কে 18, 18 দোকানে 36, 20, তাহলে x এর মান পেলাম আমরা 20 থেকে 1 গেলে 19। এখন আমাকে প্রত্যেকটা কোণের মান বের করতে হবে, তার মধ্যে একটু ক্ষুদ্রতম কোণ, তাহলে প্রথমে 6x মানে 18 মানটা বের করো, তাহলে x এর মান 19, তাহলে 6 19 114 মাইনাস 18, ক্যালকুলেশন করে দাও, 14 থেকে 8 গেলে কত হয় 6, 14 থেকে 8 গেলে 6, 11 থেকে 2 গেলে 9, 96 ডিগ্রি গেল। প্রথমটার মান বের করলাম, পরেরটা 80 মাইনাস 4x, তাহলে 80 হলে পরে 4 76, 80 মাইনাস 4 76, পরেরটার মান হলো 4 ডিগ্রি, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 4 নং 76, তার সঙ্গে 14 যোগ, তাহলে 76 প্লাস 14 90 ডিগ্রি। এবার শেষেরটা, তাহলে 12 ইন্টু 19 মাইনাস 58, তাহলে 9 12 108, 12 কে 12 আর 10 22, 9 12 108, 12 22, তার থেকে 58 বিয়োগ, তাহলে বিয়োগ করলে 8 আর 0, 22 থেকে 15 গেলে হবে 17। সবচেয়ে ছোট কোনটা, এই 4 ডিগ্রি সবচেয়ে ছোট, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর বলছে এত এক গসাগু করতে হবে, তাহলে 3/4, 4/5, 7/7, এদের গসাগু বের করতে হবে। গসাগু মানে কি, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, এই হলো ফর্মুলা ভগ্নাংশের গসাগু করতে গেলে। লসাগু করতে ঠিক তার উল্টো, লবগুলির গসাগু হবে অ্যান্সার 1, আর 4 5 আর 60 এর গসাগু করো, 4 5 60 এর গসাগু 60, তাহলে 1/60 হবে, সরি 4 5 60 এর লসাগু কিন্তু, তাহলে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, অপশন ডি। ঠিক আছে, তাহলে এরকম কি বললাম, লবগুলোর গসাগু হরগুলোর লসাগু, যখন গসাগু করতে বলি, লসাগু করতে গেলে উল্টো। 40 এবং 80-র মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত, এটা তোমাকে মৌলিক সংখ্যা লিখতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেই সমস্ত সংখ্যাগুলো আমরা বলবো মৌলিক সংখ্যা। বাস মৌলিক সংখ্যা লিখি না, তবে গড় নির্ণয় করো। 40 এর পরের মৌলিক সংখ্যা, 40 তো মৌলিক নয়, 41, তারপরে হবে 43,
44 হবে না, 45, 46, 47 হবে। 41, 42, 44, 47, 48 হবে না, 49 হবে, 50 হবে না, 51 হবে না, 53 হবে, 54 হবে না, 55, 56 হবে না, 57 হবে, 58 হবে না, 59 হবে, 60 হবে না, 61 হবে, 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 ভাগ যায়, 66 হবে না, 67 হবে, 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71 হবে, 73 হবে, 74, 75, 76 একটাও হবে না, 77 হবে না, 78 হবে না, 79 হবে, 80 তো হবেই না, ভাগ যায়। কতগুলি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল হলো 11টা। এখন সাম করতে হবে, কিছু করার নেই। 9, 3, 12, 12 একে 13, 13, 7, 20, 21, 9, 30, তার 37, 37, 3, 40, তার 47, 3, 50 একে 51, হাতের হলো 5, 3, 7, 21, 21, 6, 27, 27, 6, 33, 5, 38, 5, 43, 5, 48, 4, 52, 4, 56, 60, 7, 8, 5, 65। ঠিক আছে, তাহলে টোটাল 11টা রয়েছে আমাদের, 11টা সংখ্যা, আর সাম হলো 651, ভাগ করে দিলেই হবে 51/11। 5, 11, 55, তাহলে কি 5, 11, 55, 10, 101, 9, 11, 99, 59 পয়েন্ট সামথিং। অপশন এ। একটি ঘনকের আয়তন কত হবে যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 1? তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে হবে। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফর্মুলা হলো 6a²। তাই 6a² = 194। তাহলে a² = কাটাকাটি করে দাও, 3, 6, 18, 1, 6 দোকানে 12, 2, 4, 6, 24, a² এর মান 324। তাহলে এর মান বের করতে গেলে আমাদের রুট দিতে হবে, 324 তার রুট করলে আমরা পাবো 18। এখন বলছে ঘনকের আয়তন, আয়তন মানে এর কিউব, তাহলে 18 কিউব। 18 কি হবে? 324, তাকে আবার 18 দিয়ে গুণ, 4, 18, 72, 72 2, 18 দোকানে 36, 43, 43 3, হাতে হলো 4, 8, 9, 54, আর 4, 58, 5832। অপশন এ। একটি সংখ্যা 7/4 অংশ, সংখ্যাটি নিজের চেয়ে 36 বিজোড় সংখ্যাটি কত? একটি সংখ্যা 7/4 অংশ, একটি সংখ্যা আমি ধরলাম 4, তার 7/4 অংশ হবে আমাদের 7। একজন আরেকজনকে কত বেশি? 3 বেশি আমার ধরা হিসাবে। এই 3 এর ভ্যালু হলো 36, তাহলে 1 এর ভ্যালু আমরা বলবো 12। সংখ্যাটি কত? 4 এর মান বের করতে বলেছে, 4 × 12 = 48। অপশন সি। যদি 18টি পণ্যের বিক্রয় মূল্য 21টি পণ্যের ক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে 18টার এসপি ইজ ইকুয়াল টু 21টার সিপি। ছোট করে নাও, 3, 6, 18, 3, 7, 21। তাহলে আমি বলতে পারি 6টার এসপি ইকুয়াল টু 60টার সিপি। আমি জানি না দাম কত, আমি 42 টাকা দাম ধরে নিলাম, 6 সাথে এলসিএম করে, তাহলে একটার এসপি কত হবে? 6, 7, 42, একটা সিপি 6, তাহলে আমাদের সিপি কত? 6, এসপি কত? লাভ হলো, তার মানে এসপিটা বেশি, লাভ 1, আর লাভের হার কস্ট প্রাইসের উপর ইন্টু 100, 50/3, তাহলে 16 সমস্ত 2/3, এত পার্সেন্ট প্রফিট। তুমি ডাইরেক্ট এখান থেকে করবে, 7 আর 6 বিয়োগ করো 1, ক্লিয়ার, 1/6 ইন্টু 100, এই হলো এসপি যেটাকে সেটা নিচে দিবে। যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এত, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে একটা ত্রিভুজ রয়েছে, তার শীর্ষবিন্দুগুলো পি কিউ আর, এটা স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড অঙ্ক। পি স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2,0, আর কিউ স্থানাঙ্ক দেওয়া রয়েছে 5,0, আর আর এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 5,2। তাহলে আমি প্রথমটাকে ধরি, যদি x1 y1 স্থানাঙ্কগুলো 1, কিন্তু এটা হবে x2 y2 ধরলাম, তারপরটা হবে আমাদের x3 আর y3। এখন বলছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে 3টা বিন্দু, শীর্ষবিন্দু, তখন ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু মড, দিতে পারো x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1, এটা y1 হবে, প্লাস x3 তারপরেরটা y1 মাইনাস y2, এই হলো ফর্মুলা।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা যখন তিনটা শীর্ষবিন্দু থাকবে x1 y2 মাইনাস y3, তারপর x2 পরেরটা, তাহলে y3 মাইনাস y1, তারপর এটা y1 মাইনাস y2, y3 মাইনাস। তাহলে দেখো এখন হাফ তো বসবেই, ফর্মুলার হাফ। তাহলে x1 এর মান কি তুমি যে কোনো হিসেবে ধরতে পারো, সেটা আমি এক্ষেত্রে x1 2 ধরে নিলাম। তাহলে x1 এর মান 2, y2 মাইনাস y3, তাহলে y2 আমি এটাকে ধরেছি, তাহলে 2 মাইনাস 0, y2 মাইনাস y3, y2 2, 2 মাইনাস 0, সরি y2 মাইনাস y3 এর মান 0, একটু ভুল করেছি, y এটা হবে 0 নিতে হবে, y2 মাইনাস y3 প্লাস x2 আমি 5 ধরেছি, 5, y3 মাইনাস y1, y3 0 আর y1 ও 0, তাহলে 0 মাইনাস 0 গেল। তারপরে x3 আমরা ধরেছি 5 কে, তাহলে y1 মাইনাস y2, y1 0, 0 মাইনাস 2, তাহলে 5 নম্বর কি ছিল, x2 y3 মাইনাস y1, y3 0 আর y1 হলো আমাদের 0। তাহলে আমাদের এখানে দাঁড়াবে 2 দোকানে 4 মাইনাস 10, তাহলে হাফ, 10 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 6, কিন্তু আমি প্রথমে একটা দিয়েছিলাম না মড চিহ্ন, তাহলে মডের ভিতরে সবকিছু প্লাস হয়, তাহলে হাফ ইন্টু 6, কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ আসবে না, 3, অপশন ডি। তাহলে ফর্মুলাটা খালি মনে রাখলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। এ ও বি একটি কাজ 6 দিনে সম্পন্ন করে, এ একই কাজ 10 দিনে করে, বি একই কাজ কত দিনে করবে? তাহলে এ প্লাস বি একটি কাজ করে 6 দিনে, এ করে 10 দিনে, তাহলে বলছে বি কত দিনে করে? টোটাল ইউনিট কাজ করে বিয়োগ করে দাও, 10 এর 6 লসাগু করলে হবে 30, এটা টোটাল ইউনিট কাজ। এফিসিয়েন্সি হবে 5 6 30, 3। কার মান বের করতে হলে বি টাইম, তাহলে বির এফিসিয়েন্সি দরকার, তাহলে বিয়োগ করে নাও, 5 থেকে 3 গেলে 2, 30/2, অপশন ডি। 3 ও 27 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি মানে কি? একটু আগে বোঝানো হলো এ বি সি, তিনটি পর্যায়ে ক্রমিক সমানুপাতি রয়েছে, তাহলে মধ্য সমানুপাতি হলো মাঝখানটা বি আর সি হলো তৃতীয়, তাহলে a বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তাহলে বি ইকুয়াল টু রুট ওভার এ সি। তাহলে মধ্যাগত যখন তুমি মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, ডাইরেক্ট যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের গুণ করে রুট করে দিলেই হবে। তাহলে 3 × 27, 3 27 সমান 81, 81 বর্গমূল করলে আমরা পাবো 9, অপশন বি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 50 মিনিটে 10 কিমি যায় এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার, স্থির চলে নৌকার বেগ কত? বোটের স্পিড বের করতে বলেছে। তাই নৌকা স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে 50 মিনিটে যায় 10 কিমি, তাহলে আপস্ট্রিমের গতিবেগটা বের করে নেই, টোটাল ডিস্টেন্স 10 কিমি বাই টোটাল গতিবেগ, ফলে 50/60, তাহলে 60 যাবে উপরে আর নিচে থাকবে 50, কাটাকাটি করে দাও, 5 দোকানে 10, তাহলে 6 দোকানে 12 কিলোমিটার/আওয়ার হলো আপস্ট্রিমের গতিবেগ গেল। এবং স্রোতের গতিবেগ, স্টিমের গতিবেগ দেওয়া রয়েছে 3 কিলোমিটার/আওয়ার। আমাকে আপস্ট্রিমের গতিবেগের ফর্মুলাটা এখানে ইউজ করে বোটের স্পিড বের করতে হবে। আপস্ট্রিম মানে কি? বোট মাইনাস স্টিম, তাহলে আপস্ট্রিমের বেগ আমাদের 12, বোটের বেগ আমাকে বের করতে বলেছে আর স্রোতের বেগ 3, তাহলে বোট ইকুয়াল টু 12 মাইনাস টেবিল প্লাস হয়ে যাবে, 12 আর 3 15 কিলোমিটার/আওয়ার, অপশন এ। আজকে ক্লাসে এই 27খানা অঙ্ক ছিল, 27খানা অঙ্ক আমরা করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।